হ্যালো এভরিওয়ান, আমি হীরা মণ্ডল। আমার তরফ থেকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা আমার ছোটো ছোটো ভাই, দাদা, দিদি ও গুরুজনদের। কলকাতা লিগ অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর তোমরা আমাকে অনেকে মেসেজ করছো যে তুমি সিএফএল খেলবে না বা তুমি ইস্টবেঙ্গলের সাথে প্র্যাকটিস করছো না। তো এই সমস্ত কথার উত্তরগুলো আমি এই ভিডিওতে দেবো, তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। প্রথম কথা, ইস্টবেঙ্গলের সাথে আমার 1 বছরই কন্ট্যাক্ট হয়েছিল আগের বছর ঠিক এই টাইমটাতে। একটা বড় চ্যালেঞ্জ আর একটা রিস্ক নিয়ে আমি কলকাতা লিগে ইস্টবেঙ্গলে সাইন করেছিলাম। আর সেটা আমার নিজের মতামত নিয়ে। আমার এজেন্টও বারণ করেছিল যে রিস্ক নিও না, শুধু শুধু প্রবলেমে পড়ে যাবে। আমি আমার এজেন্টকে বলেছিলাম যে দেখো, চ্যালেঞ্জ তো জীবনে নিতেই হবে, তাই চ্যালেঞ্জ আমি নিচ্ছি। তো বাকিটা দেখা যাক, কপালে সাথ দিলে বা ভগবান সহায় থাকলে, আমার অনেস্টি থাকলে, আমার হার্ডওয়ার্কিং থাকলে আমি আমার জায়গায় ঠিক পৌঁছাবই। সো সেই সমস্ত কথা মাথায় রেখে আমি ইস্টবেঙ্গল ক্লাবে সাইন করি কলকাতা লিগের জন্য। এবং আমাকে বলা হয়েছিল যে তুমি কলকাতা লিগটা খেলো, যদি ভালো খেলো, ভালো পারফরমেন্স থাকে, যদি কোচের পছন্দ হয়, তাহলে তোমাকে মেন টিমে নেওয়া হবে। আর এখানে কলকাতা লিগ যদি খেলি, অনেক মানুষ দেখবে আবার খেলা, যে আমি কোথায় আছি, আমার পারফরমেন্স কী জায়গায় আছে, আমার ফিটনেস কোথায় আছে। তো সেই সমস্ত কথাগুলো মাথায় রেখে আমি সাইন করি। এবং কোচও ছিল অচেনা, কার্লোস স্যার, অচেনা কোচ, ভালো রাখতেই পারে ওনার। তো সেই সমস্ত কথা মাথায় রেখে আমি রিস্ক নিয়ে সাইন করলাম। তারপর আমি টিমের সাথে জয়েন করলাম। এবং প্রথম 2টো ম্যাচ আমি খেলিনি, কারণ আমি লেটে জয়েন করেছি আর ফিট ছিলাম না। এবং জয়েন করার প্রথম ম্যাচই আমার ছিল মোহনবাগানের সাথে, ডার্বি ম্যাচ। এবং সেই ম্যাচটা আমরা 2-1 জিতেছিলাম সল্টলেক স্টেডিয়ামে। সেটা আমার সিএফএল-এর ফার্স্ট ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের হয়ে। লিগ শেষের দিকে ছিল এবং আমরা ভালো পজিশানে ছিলাম 1-2 মধ্যে। মেন টিমের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, যার জন্য কার্লোস স্যারকে স্যাক করা হয়। এবং তারপর বিনো কোচ 1-2 ম্যাচ নিজের দায়িত্বে ছিল। বিনো কোচ 2টো ম্যাচ দায়িত্বে ছিল। এবং বিনো কোচকে দায়িত্ব দেওয়ার আগে ম্যানেজমেন্ট জিজ্ঞেস করেছিল, তোমার যদি রিজার্ভ দল থেকে কোনো প্লেয়ার লাগে তুমি এখন নিতে পারো, বা বলতেও পারো আমাদের, তাদেরকে আমরা মেন টিমে প্রমোট করব। তখন বিনো কোচ আমার নাম বলেছিল যে আমার হীরাকে লাগবে। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকেও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি ওই জায়গায় পৌঁছাতে পারতাম না। আর তোমাদের প্রতিটা পোস্টে, তোমাদের কমেন্ট সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে এত মাতামাতি যে কেন মেন টিমে নেওয়া হচ্ছে না, তোমাদের সাপোর্ট ছিলই। আর তারপর কোচেরও একটা প্রেশার ছিল যে সমর্থকরা এত প্রেশার করছে, ম্যানেজমেন্টেরও একটু প্রেশার ছিল, যার কারণে মেন টিমে আমাকে প্রমোট করা হয়। টিমে যখন জয়েন করি, জয়েন করার 2-3 দিন ট্রেনিং করি। তারপরে ছিল জামশেদপুর ম্যাচ। ধরো কালকে আমরা ট্রাভেল করব, তো আজকে বিকালবেলা ট্রেনিং ছিল। ওই ট্রেনিংয়ে একটা প্র্যাকটিস হচ্ছিল, 4টে ডিফেন্ডার আমরা থাকবো, দুধার থেকে 2টো উইঙ্গার বা 2টো সাইড ব্যাক, ওরা ক্রস করবে, আমরা বলটা ক্লিয়ার করে টিমটা আপ করব। তো এদিক থেকে শ্যামল ছিল, শ্যামল বেসরা, ও বলটা ক্রস মেরেছে। এবার আমি বলটা ডান পায়ে ক্লিয়ার করতে গিয়ে আমার অ্যাঙ্কেলে ডগায় বলটা পড়ে, মানে পায়ের টোতে পড়ে বলটা, এবং জোরে ক্লিয়ার করতে গিয়ে ওখানটা একটা জার্গ হয় এবং আমি মাটিতে পড়ে যাই। তারপরে প্রচণ্ড ব্যথা হচ্ছিলো, আমি দাঁড়াতে পারছিলাম না উঠে। ফিজিওরা আসে, যখন ড্রেসিং রুমে নিয়ে যায়, গিয়ে ওরা চেক করে, বললো যে এমআরআই করতে হবে। তার পরের দিন সকালবেলা টিম ট্রাভেল করছিল জামশেদপুরের জন্য। তো আমি অলরেডি ছিলাম স্কোয়াডে, আর হয়তো খেলতেও ম্যাচটা স্টার্টও করতাম, এরকম একটা কথাবার্তা ছিল, মানে হয়েছিল। আমাকে বলেছিল সেইভাবে প্রিপারেশান নিতে, যে তুমি হয়তো পরের দিন স্টার্টও করতে পারো, সেইভাবে মেন্টালি প্রিপেয়ার থাকো। তো সেই মতো আমি ঠিকঠাকই ছিলাম। তো যাই হোক, পরের দিন সকালবেলা আবার ট্রেনিং ছিল। ট্রেনিংয়ে গেলাম, গিয়ে দেখছি সেই একই অবস্থা, পা ফেলতে পারছি না। তারপর এমআরআই যাই, এমআরআই রিপোর্ট যখন আসে, এমআরআই করা হয়। তার পরের দিন টিম সেদিনকে ট্রাভেল করে এবং সেদিনকেই আমি এমআরআই করি এবং এমআরআই রিপোর্ট তার পরের দিন আসে। এমআরআই রিপোর্টে দেখা যায় যে গ্রেড 2 অলমোস্ট গ্রেড 1, মানে অনেকটা লং টাইম লাগবে, মানে লিগামেন্টে এতটাই জোর লেগেছে। তো সেখানে মোটামুটি 2.5 থেকে 3 মাস টাইম ম্যাক্সিমাম লাগবে। এবং রিহ্যাবটা আমি কখনো হোটেলে থেকে করেছি, আবার কখনো বাড়িতে থেকেও করেছি, আবার কখনো রিজার্ভ টিমের সাথেও করেছি। এবং যখন রিহ্যাব করেছি, এবং আমাদের 2টো ফিজিও ছিল, অঙ্কনদা এবং সিনিয়র টিমেরও ছিল, ফিজিওরা আমাকে দারুণভাবে হেল্প করেছে তাড়াতাড়ি ফিট হওয়ার জন্য। ফিট হয়ে যখন টিমের সাথে জয়েন করলাম, জয়েন করার পর 2-3 দিন ট্রেনিং করলাম। তারপরে আমাদের সাথে গোয়ার ম্যাচ ছিল, অ্যাওয়ে ম্যাচ, সেখানে ট্রাভেল করিয়েছিল আমাকে কোচ। তখন আমার রেজিস্ট্রেশন হয়নি, যখন আমি টিমের সাথে গোয়া ট্রাভেল করেছিলাম। যাই হোক, ওখান থেকে ফিরলাম, ফিরে যখন কলকাতা আসলাম, আসার পর ট্রেনিং আবার স্টার্ট হলো। তো মাঝে মধ্যে প্র্যাকটিসে ডাকছে, মাঝে মাঝে প্র্যাকটিসে ডাকছে না। এবার ব্যাপারটা আমি বুঝতে পারছি না, আমি তো ফিট হয়ে গেছি, কিন্তু কেন ট্রেনিংয়ে ডাকছে না। তো এটা অনেকেই জানো না যে অর্ধেক দিন ট্রেনিং আমাদের ডাকতো না। রিজার্ভ টিমে অনেক প্লেয়ার ছিল যাদেরকে ট্রেনিং অর্ধেক দিন ডাকতো না, অর্ধেক দিন ডাকতো, যখন ইচ্ছা হতো তখন ডাকতো। তো এই সমস্ত ব্যাপারগুলো ছিল লাস্ট ইয়ারে, যখন প্র্যাকটিস অর্ধেক দিন ডাকতো না বা আমি মেসেজ পেতাম না ট্রেনিংয়ে। তো তখন আমি জিজ্ঞেস করতাম, যার নাম আমি বলতে চাইছি না এবং বলবও না,
তাকে মেসেজ করতাম যে কী হলো, ট্রেনিংয়ে ডাকছে না বা কী প্রবলেম, কী হয়েছে। বলছে কোচ পছন্দ করছে না, কোচের প্ল্যানে নেই। তো এই সমস্ত কথাগুলো আমাকে বলতে অনেক এক্সকিউজ দিত। জানি না এটা আদৌ সত্যি কি না, হয়তো সত্যি হতেও পারে, কারণ কোচ যদি পছন্দ করতো তাহলে নিশ্চয়ই বলতো যে হ্যাঁ ওকে ট্রেনিংয়ে ডাকো। কোচ নিশ্চয়ই পছন্দ করছে না, যার জন্যই ওদেরকে বলতো যে ডাকতে হবে না বা ইম্পর্টেন্ট কিছু না ডাকলেও হয়ে যাবে। তো সেই কারণে প্র্যাকটিসে আধেক দিন ডাকতো না। আমি তার জন্য জিজ্ঞাসা করেছিলাম, তো আমাকে এই সমস্ত কথাগুলো বলা হয়েছিল। তোমরা ফ্যান্সরা এত কথা কিছু জানোই না, ভিতরে কী হয় না হয়। আর আমি কথাগুলো বলতাম না, কারণ আগেরবার যখন আমি ইস্টবেঙ্গল ছেড়েছিলাম তখন আমার সাথে খুব বাজে ব্যবহার করা হয়েছিল। মানে আমাকে ইস্টবেঙ্গল ওরা ছাড়িয়েছিল, আমি কিন্তু নিজে থেকে ছাড়িনি। তো এবারেও সেম, লাস্ট ইয়ারটাতে যে ট্রেনিংয়ে আধেক দিন ডাকছে না, খুব রুড ব্যবহার, মানে একদম বাজে ব্যবহার, 0% রেসপেক্ট, কিচ্ছু নেই ওখানে, কোনো রেসপেক্ট বলে কোনো জিনিস ছিল না। রিজার্ভ টিম থেকে এতগুলো প্লেয়ার নিয়েছিল, কিন্তু কোনো প্লেয়ারকে সেমনভাবে সুযোগ দেয়নি। জানি না কোচের কী প্ল্যান ছিল। আমি কোচকে কখনোই ছোটো করবো না, ওই অধিকার আমার নেই, ওই জায়গাটা আমি পৌঁছাতে পারিনি যে একটা কোচকে আমি এখনও বিচার করব আমার কোনো কথাবার্তা দিয়ে, সেরকম ক্ষমতা আমার নেই, আমি ওই জায়গা এখনও পৌঁছাতেও পারিনি। বাট এই কথাগুলো বলছি এই কারণেই যে আমার সাথে হয়েছে, কিন্তু এর পরেও যাতে আর রিজার্ভ টিমের প্লেয়ারদের সাথে এই জিনিসগুলো যাতে না হয়, সেই জন্যই কথাগুলো বলা। তোমাদের জেনে রাখা ভালো যে এই কথাগুলো পরবর্তীকালে তোমাদেরও ইজি হবে সব কিছু জাজ করতে। কোনো প্লেয়ারকে জাজ করার আগে তোমরা এই কথাগুলো যদি জেনে থাকো তাহলে তোমাদের ইজি হয়ে যাবে ব্যাপারগুলো, যে না কথাগুলো অলরেডি আমরা আগে জেনেছি, তো যেগুলো শুনেছি সেগুলো সঠিক ছিল। আমার পজিশনের প্লেয়ার ইনজুরি হচ্ছে বা রাইট ব্যাক, লেফট ব্যাক, স্টপার, যে পজিশনের প্লেয়ার ইনজুরি হচ্ছে সেই জায়গাতে অন্য প্লেয়ার খেলাচ্ছে। মানে ধরুন মিডফিল্ডারকে সাইড ব্যাক খেলে দিচ্ছে, উইঙ্গারকে সাইড ব্যাক খেলে দিচ্ছে। তো এই সমস্ত ফেয়ার ছিল না কিছুই। কোনো কিছু যদি ফেয়ার না থাকলে তাহলে সেখানে কোনো কম্পিটিশান কী করে থাকবে। আমি যদি জানি অলরেডি আগে থেকে যে আমি যতই ভালো খেলি বা যতই ট্রেনিং করি, আমি ওই জায়গাটা সুযোগ পাবো না, কারণ কোচের মাথায় অলরেডি আছে যে ওই পজিশনে আমি অন্য জায়গার পজিশনের প্লেয়ারকে খেলাবো, কিন্তু রিজার্ভ টিমের কোনো প্লেয়ারকে আমি খেলাবো না। তারপর আর একটা কথা হচ্ছে, লাস্ট ম্যাচ ছিল নর্থ ইস্টের সাথে, তার মোটামুটি 1 মাস কি 32-33 দিন হবে আমি টিমের সাথে প্র্যাকটিস করিনি। আমি বলে না, অনেকেই ছিল টিমের সাথে প্র্যাকটিস করেনি, কারণ ডাকতো না। এই যে বললাম মাঝে মাঝে ডাকতো না, টিমের সাথে প্র্যাকটিস করিনি। নর্থ ইস্টের সাথে ম্যাচের ঠিক 2 দিন আগে, মানে ওখানে ট্রাভেল করব তার 1 দিন আগে ট্রেনিংয়ে ডাকা হলো। বললো যে ট্রেনিংয়ে আসো, এই ম্যাচটা তোমরাই খেলবে, যারা রিজার্ভ টিমের প্লেয়ার আছে আর কিছু সিনিয়র প্লেয়ার থাকবে, তো সবাই মিলে ম্যাচটা খেলবে। কারণ তখন এএফসি ম্যাচ ছিল বলে মেন টিমকে রেস্ট দিয়েছে, তাই জন্য আমাদের ট্রেনিংয়ে ডাকলো। 1 মাস আমি টিমের সাথে ট্রেনিংয়ে নেই, আমি বলে না, অনেক কটাই প্লেয়ার ছিল টিমের সাথে ট্রেনিংয়ে নেই। হঠাৎ করে ফোন করে ডাকছে, এরকম বলছে যে লাস্ট ম্যাচটা খেলতে হবে। এবং ওই ম্যাচটা আমরা ফার্স্ট হাফটা ঠিকঠাক ছিল, বেশিরভাগ প্লেয়ারই আনফিট ছিল যারা রিজার্ভ টিম থেকে গেছিলো, কয়েকজন ছাড়া। কারণ আমরা ট্রেনিং করিনি 1 মাস, হঠাৎ করে যদি এরকম ফোন করে বলে যে তোমরা খেলবে, প্র্যাকটিসে আসো, সেটা ক্ষেপের মতন হয়ে গেল না। ছোটোখাটো টুর্নামেন্টগুলো যেমন হঠাৎ করে ফোন করে রাখলো কালকে খেলা আছে, এসে খেলে দিয়ে যাও, তো এরম টাইপের হয়ে গেছিলো। 1 মাস ট্রেনিং না করে 2 দিন টিমের সাথে প্র্যাকটিস করে একটা আইএসএলের ম্যাচ খেলা, আবার নর্থ ইস্টের মতো একটা টিম যে কিনা টপ 6-এ অলরেডি চলে গেছিলো ওরা, ফুল টিম, সবাই ফুল ফর্মে আছে, এত ভালো ভালো ফরেনার, এত ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়ার ওদের টিমে, তাদের সাথে আমরা খেলতে যাচ্ছি। 1 মাস ট্রেনিং করিনি, 2 দিন ট্রেনিং করে 4 গোলে আমরা হেরেছি ঠিক কথা, কিন্তু ফার্স্ট হাফটা আমরা ভালো খেলেছিলাম, ডমিনেট করেছিলাম। সেকেন্ড হাফটা আমরা পারিনি, কারণ ওই টিমকে রাখা অনেকটাই ডিফিকাল্ট। কারণ যদি আমরা ট্রেনিংয়ের মধ্যে থাকতাম, একে অপরের সাথে বোঝাপড়াটা ভালো থাকতো, নিশ্চয়ই আমরা পারতাম ওদেরকে আটকাতে। সব কিছুই তোমাদের বললাম, তোমাদের শেয়ার করলাম। আমি করতাম না, কারণ এই সমস্ত কথাগুলো শেয়ার করা উচিত না। আমি করলাম এই কারণে যে তোমাদের জানা দরকার যে কী হয়েছিল বা কী হতেও পারে পরবর্তীকালে। এবছর যখন নতুন করে কন্ট্রাক্ট হবে সব প্লেয়ারদের, আমাকেও ক্লাব থেকে অফার দিয়েছিল, বলেছিল কলকাতা লিগ খেলার জন্য, কারণ হেড কোচ বলেছে যে মেন টিমে ও আমাদের কোনো প্ল্যানে নেই, তাই ওকে মেন টিমে নিতে পারবো না। তো সেখানে আমার কাছে একটা ব্যাপার ক্লিয়ার হয়েছিল যে কলকাতা লিগে আমি যতই ভালো খেলি ইস্টবেঙ্গলের হয়ে, তো মেন টিমে সুযোগ আমি পাবো না, কারণ অলরেডি কোচকে আমি জানি কোচ আমাকে পছন্দ করছে না। একটা প্লেয়ারের কাছে গেম টাইমটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। যদি গেম টাইমটা আমি যদি না পাই বা আমি কলকাতা লিগ খেলার পর কোথায় যাব, তখন একটা দিশেহারা হয়ে যাব। ওই জন্য ম্যানেজারকে আমি বলেছিলাম যে না, আমি কলকাতা লিগ সাইন করবো না, কারণ কোচের প্ল্যানে যখন নেই তখন আমি শুধু কলকাতা লিগ খেলে এই সময়টুকু নষ্ট করতে চাইছি না। আমি এমন টিমে যেতে চাই, সেটা আই লিগ হোক বা আইএসএল হোক, সেখানে যাতে আমি রেগুলার খেলতে পারি বা সেখানে আমাকে নতুনভাবে সবাই চিনতে পারে এবং নতুনভাবে আমি নিজেকে প্রুভ করতে পারি।
লাস্ট ইয়ার মেন টিমে প্রমোট হওয়ার প্রধান কারণ ছিল তোমরা যেভাবে আমাকে সোশ্যাল মিডিয়াতে ইস্টবেঙ্গলের প্রতিটা পোস্টে যেভাবে কমেন্ট করেছিলাম, আমি সব কিছু দেখেছিলাম। যারা ক্লাবের ম্যানেজমেন্ট তারাও একটা প্রেসার করেছিল, এবং বিনো জর্জ যে আমাদের রিজার্ভ টিমের কোচ ছিল, খুব ভালো কোচ এবং খুব ভালো মনের মানুষ। উনি আমাকে দেখেছে পুরো লিগটা আমি কীভাবে খেলেছি। ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন উনি আমার নাম বলেছিল, তার জন্য আমি গ্রেটফুল তার কাছেও এবং তোমাদের সবার কাছেও। এবছর সিএফএলে ইস্টবেঙ্গলে সাইন না করার এই মেন একটা রিজন যে আমি সিএফএল খেলার পর যাব কোথায়। কারণ লাস্ট ইয়ার যেমন একটা চ্যালেঞ্জ ছিল যে আমি ভালো খেলবো এবং ভালো খেলে আমাকে মেন টিমে ঢুকতে হবে, একটা জায়গা ছিল, কিন্তু এবছর সেই জায়গাটা নেই। কারণ কোচ অলরেডি আমাকে জানে, অলরেডি আমাকে প্র্যাকটিসে দেখেছে এবং উনি জানিয়েও দিয়েছে সাফ যে ওনার প্ল্যানে আমি নেই। শুধু একটা রিস্ক নেবো আর ওটা একটু বৃথা যাবে। তোমরা আমাকে সাপোর্ট করবে, আমি জানি তোমরা আজকে করছো, আগেও করেছো এবং ভবিষ্যতেও করবে। তোমাদের সাপোর্ট সবসময় আমার সাথে আছে বলে আমি এগিয়ে যাচ্ছি আর এগিয়ে যাব, সে আমি যেখানে খেলি না কেন। এতগুলো প্রবলেমের কারণেই আমি আর ইস্টবেঙ্গলে বছর সাইন করিনি। পারলে আমায় ক্ষমা করে দিও। আমি যে টিমে খেলি না কেন ভালো পারফরমেন্স করব, এটা আশা রাখি এবং তোমরা এভাবেই সাপোর্ট করো। ভালো খেলে আবার সম্মানের সাথে যাতে আমি আবার তোমাদের ক্লাবে ফিরে আসি, এটাই আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। এবং এখনও পর্যন্ত স্টিল আজকে হয়ে গেল 27 তারিখ, কোনো ক্লাবে এখনও সাইন করিনি। হোপফুলি তাড়াতাড়ি করব, তোমরা সেই খবরটাও পাবে। আজকে তোমাদের অনেকেরই প্রিয় দল ইস্টবেঙ্গল, তারা প্রথম ম্যাচ খেলতে নামছে সিএফএলে মেসার্সের সাথে। রিজার্ভ টিমে অনেক ভালো ভালো ট্যালেন্ট আছে, কেরালার প্লেয়ার বলো, আমাদের বাংলার প্লেয়ার বলো, বাংলার প্লেয়ার মনোতোষ, চাকু, আদিত্য, সুমন, সায়ন, পচা, শ্যামল, তারপরে এরকম আরও দু একজনের নাম আমি ভুলে যাচ্ছি। প্রচুর ভালো ভালো ট্যালেন্ট আছে, তাদের খেলা দেখো, তাদেরকে সাপোর্ট করো। এবং কেরালারও কিছু প্লেয়ার আছে যেমন জেসিন, আমন, রোসাল, অনন্তু, আজাদ, এই সমস্ত প্লেয়ারগুলো আছে, খুব কোয়ালিটি প্লেয়ার। ওদেরও পাশে থাকো, টিমকে এভাবে সাপোর্ট করো। এবছর একটা ভালো রেজাল্ট হবে আমি আশা রাখছি, তোমরাও আশা রাখো এবং টিমের পাশে সবসময় এভাবেই থাকো। জয় ইস্ট বেঙ্গল। দেখো মেন টিম কী করবে না করবে সেটা আমি বলতে পারবো না, বাট রিজার্ভ টিমের ওপর আমার ফুল ভরসা আছে, ফুল কনফিডেন্স আছে। যে সমস্ত প্লেয়ারগুলো আছে অনেক ট্যালেন্টেড প্লেয়ার, অনেক ভালো প্লেয়ার এবং ভালো মনের মানুষ, তারা ভালো কিছু করবে এবছর সিএফএলে। তোমরা এভাবেই ওদের পাশে থাকো, খুব ভালো থেকো সবাই। আমাকে দাদা বলো বা ভাই বলো, পাশে থেকো, এভাবেই সাপোর্ট করো। যদি আমার অজান্তে কোনো ভুল করে ফেলি তার জন্য আমাকে ক্ষমা করে দিও, রিয়েলি সরি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা, লাভ ইউ অল।